স্বাগত জানাই সকলকে। তো দেখো, আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 108-এর 1-এর দাগার, 2-এর দাগার এবং 3-এর দাগার অঙ্কগুলির সমাধান করব। আগের ভিডিওগুলিতে আমি এর আগের ম্যাথ পেপারগুলি সলিউশন করেছিলাম, তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখে আসনি তারা অবশ্যই দেখে আসবে। সেই ভিডিওগুলোর লিঙ্ক এবং এবিটিএ ডাব্লিউবিটিএ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের যে প্লেলিস্ট বানানো আছে সেই প্লেলিস্টের লিঙ্কগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তার সাথে ভিডিওগুলো শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তো চলো 1-এর দাগা থেকে অঙ্কগুলি সমাধান শুরু করা যাক। তাহলে দেখো, এখানে 1-এর দাগের 1-এর অঙ্কটি দিয়েছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 250 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 255 টাকা হলে সুদের হার হবে বার্ষিক কত %? ঠিক আছে, ধরি সুদের হার বা বার্ষিক সুদের হার সমান R%। এখানে যেহেতু মূলধনও দেওয়া নেই তাহলে কি, এবং মূলধন সমান P টাকা ধরে নিচ্ছি। তাহলে দেখো, এখানে 2 বছরের সরল সুদ কত পাওয়া যাবে? P টাকার R% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ পাওয়া যাবে। সরল সুদ I = কি পাওয়া যাবে? PRT/100। তাহলে PRT/100 একবার লিখছি। P বলতে এখানে কি, P বলতে P, ইন্টু R বলতে R, ইন্টু T বলতে এখানে 2 বছর। এখানে একটু লিখে নিতে পারো যে T = 2 বছর ডিভাইডেড বাই 100, 2PR/100 এত টাকা। এখানে কাটাকুটি করবো না। এরপরে চক্রবৃদ্ধি সুদটা বের করবো। তাহলে দেখো, P টাকার R% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় সমান, তাহলে চক্রবৃদ্ধি একবার আমি লিখে দিচ্ছি, যেহেতু এটা এমসিকিউ আমি ডিটেলসে অত করবো না। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি পাওয়া যাবে? দেখো, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি হয়? P × 1 + R/100 মাইনাস P যদি করি তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবে। ঠিক আছে, কারণ সমূল চক্রবৃদ্ধি বলতে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল থেকে আসল মাইনাস করলে কি সুদটা পড়ে থাকে। পিটা যদি উভয় রাশি থেকে কমন নেওয়া হয় তাহলে কি 1 + R/100 সময় n হচ্ছে 2 বিয়োগ 1। ঠিক আছে, তাহলে দেখো P ইন্টু এখানে A + B তার হোল স্কোয়ারের সূত্র ফেললে A হিসাবে 1 ধরলাম আর B হিসাবে R/100 ধরেছি। তাহলে A² + 2AB, 2 × AB মানে 2AB এটা আসবে, ইন্টু 1 বলতে ওইটাই আসবে, তাই তো, প্লাস R/100 তার হোল স্কোয়ার -1। তাহলে P ইন্টু দেখো 1² বলতে 1 প্লাস এখানে 2R/100 প্লাস এটা R²/100² -1। তাহলে দেখো +1 -1 কেটে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো এই দুটি রাশি থেকে R/100 কমন যাচ্ছে, তাহলে PR/100 যদি কমন নিয়ে নেওয়া হয়, P তো আগেই নিয়ে নিয়েছি, তাহলে কি এটা R/100 নিয়ে নেওয়া হলো, তো তাহলে 2 পড়ে থাকছে, প্লাস এটা R/100 পড়ে থাকছে। ঠিক আছে, দেখো এবার শর্ত বা শর্তানুসারে এখানে চক্রবৃদ্ধি সুদ যা আছে PR/100 × 2 + R/100, তাহলে চক্রবৃদ্ধি সুদ বাই এখানে সরল সুদ কত পাওয়া গেছিলো? 2PR/100। তাহলে 2PR/100 সমান এদিকে তাহলে চক্রবৃদ্ধি সুদের মান কত দেওয়া ছিল? এখানে তোমরা যদি ওপরে চক্রবৃদ্ধি সুদ লেখো তাহলে ডান দিকেও ওপরে চক্রবৃদ্ধি সুদই লিখবে, কখনো যেন ভুলে প্রথমে সরল সুদটার 250 লিখে দিও না। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 255। তাহলে ওপরে আগে 255 লিখলাম আর নিচটা হচ্ছে 250। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে PR/100 ওপর নিচে কেটে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কেটে দিতেও পারো, আমি কাটছি না, এখানে সিম্পল ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এটা পাওয়া যাচ্ছে ডিভাইডেড বাই এটা 2 = এটা যদি একটু কাটাকুটি করি তাহলে দেখো এখানে 5 দিয়ে করি তাহলে 5 × 5 = 25, 5 × 1 = 5। এখানে যদি 5 দিয়ে করি 5 × 5 = 25, 0। ঠিক আছে, তাহলে 51/50, তাহলে 51/50 পাওয়া যাচ্ছে, বা এটা কি পাওয়া যাবে? 2 + R/100 = 51 ডিভাইডেড বাই 50, আর 2টা যদি এদিকে নিয়ে যাই তাহলে কি 2টা উপরে গুণ হয়ে যাচ্ছে, তাই তো, ভাগ ছিল, এটা কত 25 পাওয়া যাচ্ছে, বা R/100 = 2টা যদি এদিকে নিয়ে যাই তাহলে 51/25 থেকে 2টা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, R/100 এর মান কত পাওয়া যাবে? এখানে দেখো 2 এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে 25 আর 1 এর লসাগু 25, 25কে 25 দিয়ে ভাগ করলে 1, ভগ্নাংশের বিয়োগ নিশ্চয়ই জানো, আর এটা 25 দিয়ে কত হবে? 50। ঠিক আছে, তাহলে R = দেখো 100টা এদিকে নিয়ে চলে আসবো, ওপরটা কী পাওয়া যাচ্ছে? 51 থেকে 50 বিয়োগ করলে 1/25 গুণিত 100, বাঁদিকে 100টাকে ভাগ ছিল, এদিকে আসলে কি গুণ হয়ে গেল, তাহলে 4×25 = 100, বা R = 4%। ঠিক আছে, এখানে অপশন বি হলো এর অ্যান্সার। ঠিক আছে, এবার 2-এর দাগের অঙ্কটি কী আছে পড়ো। 2-এর দাগের অঙ্কটি দিয়েছে √72 থেকে √32 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ঠিক আছে, √72 থেকে √32 মাইনাস করবো। তাহলে দেখো 72কে ভাঙলে, এখানে 72কে ভেঙে নেবে, তাহলে 72কে দেখো 2 দিয়ে করলে 36, 2 × 72, 2 দিয়ে করলে 18, 2 × 36, 2 9 18, 3 3 9। ঠিক আছে, তাহলে 72কে ভেঙে 3টে 2 পাওয়া গেল, গণিত 2টো 3 বিয়োগ এখানে 32কে ভাঙলে কি পাওয়া যাবে? দেখো 4 × 32, 4কে ভাঙলে 2টো 2, 8কে ভাঙলে 3টে 2। ঠিক আছে, তাহলে এখানে 2টো 2-এর জন্য একটা 2 হয়ে বেরিয়ে আসবে, এখানে 2টো 3-এর জন্য একটা 3 হয়ে বেরিয়ে আসবে, কিন্তু এই একটার 2 রুটের ভেতরে পড়ে থাকবে,
মাইনাস এই দুটো দুইয়ের জন্য একটা 2 ইন্টু এই দুটো দুইয়ের জন্য একটা 2, কিন্তু এই 2টা রুটের ভেতরে পড়ে থাকবে, ঠিক আছে? এগুলো ব্র্যাকেটের মধ্যে রাখবে। তাহলে কি পাওয়া যাচ্ছে, 2 ইন্টু 3 বলতে 6 √2 মাইনাস এটা 4 √2, তাহলে এটা কত পাওয়া যাবে, √2টা যদি কমন নেওয়া হয় তাহলে 6 - 4 = 2 √2, বা আমি একবারে করে দিতে পারতাম 6 থেকে 4 বিয়োগ করে 2 √2 একবার লিখে দিতে পারতাম। এটা বোঝানোর জন্য আমি কমন নিয়ে করে দেখালাম, ঠিক আছে? তাহলে এখানে বিয়োগফলটা কত হলো, তাহলে 2 √2, এখানে কোনোটাই অপশান নেই, তার মানে অঙ্ক অনুযায়ী অপশানগুলি ভুল দিয়েছে, তো এখানে উত্তর কিন্তু 2 √2ই আসবে, ঠিক আছে? আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 3 দেখার অঙ্কটি কী আছে পড়ো। এখানে 3 দেখার অঙ্কটি বলেছে, একটি বৃত্তে এবি ও বিসি দুটি যে পরস্পরের ওপর লম্ব, বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি এবং এবি সমান 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি একটি যে কোনো বৃত্ত আঁকছি, বলেছে যে এবি ও বিসি দুটি যে পরস্পর লম্ব, তাহলে এটা যদি, তাহলে এখানে কোন বিন্দুটা কমন, বি, তার মানে বি বিন্দুটা এখানে দেবো, এটা এর নাম দিচ্ছি, এটা সি নাম দিচ্ছি। তাহলে দেখো এবি আর বিসি পরস্পরের ওপর লম্ব, এটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? এবার কি বলেছিল, বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, ব্যাসার্ধ সমান 5 সেমি, এবির মানটা হচ্ছে 6 সেমি, তাহলে এবির মানটা হচ্ছে 6 সেমি, বিসির দৈর্ঘ্য তাহলে কত হবে, এই বিসির মাপ কত হবে? তাহলে দেখো একটা শর্ত ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তার মানে এই কোণটা যদি সমকোণ হয় তার মানে এটা একটা অর্ধবৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত যদি হয় তার মানে এইখানে কোনো পজিশনে হচ্ছে বৃত্তটার কেন্দ্র থাকবে, কেন্দ্রটা যদি ও দিয়ে দিই তাহলে ও এটা হলো বৃত্তটির ব্যাসার্ধ, আবার ওসিটাও কি বৃত্তটির ব্যাসার্ধ, আবার বৃত্তটির ব্যাসার্ধ কি 5 দেওয়া আছে, তাহলে 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে এসির দৈর্ঘ্য কত পাওয়া যাবে, এসি সমান পাওয়া যাবে, এসিটা কি বৃত্তটির ব্যাস হয়ে গেল, তো তাহলে এসি সমান কি পাওয়া যাবে, 5 + 5 = 10 সেমি, বুঝতে পারলে? তাহলে দেখো আরও একবার বলে দিচ্ছি, দেখো এখানে যেহেতু কোণ এবিসি মানটা 90 ডিগ্রি, কোণ এবিসি যেহেতু 90 ডিগ্রি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ হয়, তাহলে এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত টানার জন্য কি প্রথমে একটা ব্যাস টানবো, তার উপরে অর্ধেক বৃত্ত টানবো, তার মানে ব্যাসটা হচ্ছে এসির মাপ, আবার ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 করে বলে দিয়েছিল, তাহলে এসির মাপটা কত, 10 সেমি পাওয়া যাবে, ঠিক আছে? 10 সেমি পাওয়া গেল। এবার দেখো এটা তো একটা, এবিসি তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণের বিপরীত বাহুটা কি, বিপরীতটা হচ্ছে অতিভুজ, তাহলে এখানে বিসির মাপটা চেয়েছে, তো বিসির মাপটা এখানে বলে দেওয়া নেই, তাহলে বিসিটাকে আমি যদি লম্ব বা ভূমি যাই ধরি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী পাওয়া যায়, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে অতএব ত্রিভুজ এবিসি একটি, এইটা যেহেতু একটি এমসিকিউ, তোমরা এত কিছু নাও লিখতে পারো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এইগুলো লিখছি। তাই ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার আমি লম্বটা বিসি ধরে নিচ্ছি, তাহলে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এবিটাকে আমরা ভূমি ধরে নিয়েছি, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, এখানে এসি স্কোয়ার বলতে কি 10 স্কোয়ার = বিসি স্কোয়ার, বিসির তো মান জানা নেই, ওটাই বের করতে হবে, আর এবির মানটা 6 সেমি বলে দিয়েছিল, বা বিসি স্কোয়ার সমান ডান দিকে বিসি স্কোয়ারটা রাখলাম, 6 স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে আসছি, আবার ডান দিকের রাশিটা বাঁ দিকে লিখলাম, বাঁ দিকের রাশিটা ডান দিকে লিখবো, তাহলে 10 স্কোয়ার মানে 100 মাইনাস এটা 6 স্কোয়ারটা চলে যাচ্ছে, তো তাহলে 36, ঠিক আছে? তাহলে এটা কত পাওয়া যাচ্ছে, বা উভয় দিকে যদি আমরা রুট চাপাই, রুটটা কেন চাপালাম, কারণ বিসির মান জানতে হবে, তাহলে এই রুটটির জন্য স্কোয়ারটা থাকবে না, তাহলে বিসির মাপটা কি পাওয়া যাবে, এখানে দেখো এটা বিয়োগ করলে পাওয়া যাবে √64, তাহলে এখানে 64 বলতে 28 64, তাহলে দুটো 8 গুণ, তাহলে রুটের ভেতর থেকে একটা 8 হয়ে বেরিয়ে আসবে, তাহলে বিসির মাপটা কত পাওয়া গেল, 8 সেমি, ঠিক আছে? তাহলে দেখো এখানে অপশন এ হলো এর অ্যান্সার, ঠিক আছে? আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 4 দেখার অঙ্কটি কী আছে পড়ো। 4 দেখার অঙ্কটি দিয়েছে tan θ প্লাস cot θ = 2 হলে tan টু দি পাওয়ার 13 θ প্লাস cot টু দি পাওয়ার 13 θ এর মান কত হবে এই অপশানগুলির মধ্যে, ঠিক আছে? তাহলে যে শর্তটি দেওয়া আছে যে tan θ প্লাস cot θ = 2, এটা লিখে নিলাম, বা এখানটা দেখো tan θ প্লাস এখানে cot θ কারণ অন্য ট্যানের, তাহলে 1/tan θ লেখা যায় = 2, বা এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে ভগ্নাংশে যোগ করলে কী পাওয়া যাবে, লসাগু হচ্ছে tan θ, তাহলে এটা tan স্কোয়ার θ প্লাস এটা 1 পাওয়া যাবে = 2, কোনাকুনি গুণ করলে কী পাওয়া যাবে দেখো, tan স্কোয়ার θ প্লাস 1 = 2 tan θ পাওয়া যাবে, 2 tan θটা বাঁ দিকে নিয়ে আসলে তাহলে দেখো tan স্কোয়ার θটাকে যদি স্কোয়ার আকারে সাজায় তাহলে tan θ তার হোল স্কোয়ার লেখা যায়, আর 2 tan θটা বাঁ দিকে আসছে তাহলে মাইনাস হয়ে যাবে, তো তাহলে -2 tan θ × 1 লিখছি, ঠিক আছে? 2ab আকারে সাজালাম, প্লাস এখানে 1টাকে কীভাবে লেখা যাবে, 1 তার হোল স্কোয়ার, আর ডান দিকটা কিছু পড়ে থাকলো না, 0। আশা করি বুঝতে পারলে। এখানটা দেখো এবার tan θটাকে a যদি ধরা হয় আর 1টাকে যদি b ধরা হয়, তাহলে a² - 2ab + b² কার সূত্র হয়, a - b তার হোল স্কোয়ার = 0,
তাহলে উভয় দিকে যদি আমরা স্কোয়ার রুট চাপাই তাহলে কি পাওয়া যাবে, ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ট্যান থিটা এর মান কত পাওয়া গেল, 1 পাওয়া গেল। এবার কি চেয়েছিল, এবার বলেছিল ট্যান টু দি পাওয়ার 13 থিটা প্লাস কট টু দি পাওয়ার 13 থিটা এর মান কত হবে। তাহলে দেখো এখানটাতে আমি করে দিচ্ছি যে এখন ট্যান টু দি পাওয়ার 13 থিটা প্লাস কট টু দি পাওয়ার 13 থিটা সমান, এখানে ট্যান টু দি পাওয়ার 13 থিটা বলতে ট্যান থিটা হোল টু দি পাওয়ার 13 প্লাস এটাও লেখা যায়, দেখো কট আমি কি লিখবো এরপরে, যে কট থিটা হোল টু দি পাওয়ার 13, আবার কট থিটা মানে কি 1/tan থিটা, তাহলে 1/tan থিটা হোল টু দি পাওয়ার 13, কিন্তু ট্যান থিটার মান কত পাওয়া গেছে, 1 পাওয়া গেছে। তাহলে ট্যান থিটার জায়গায় 1 বসিয়ে দিলাম, 1 টু দি পাওয়ার 13 প্লাস এখানে 1/1 টু দি পাওয়ার 13 ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, আর এখানে তোমরা ট্যান থিটা ইকুয়াল টু 1 লিখে থিটার মানটা 45 পেয়ে যেতে, কারণ ট্যান 45 এর মান হচ্ছে 1, তাহলে দুদিক থেকে ট্যান ক্যান্সেল করে দিয়ে থিটার মানটা 45 পেয়ে যেতে। এখানেও হচ্ছে তোমার ট্যান থিটার মানটা এখানে ট্যান 45 তার হোল টু দি পাওয়ার 13 প্লাস কট 45 হোল টু দি পাওয়ার 13 এরকমভাবে লিখে তোমরা দেখবে যে 2 আসবে। ঠিক আছে, তাহলে দুভাবে অঙ্কটা সমাধান করা যেত, আমি একরকম মানে যেটা সহজ হবে সেটা করে দিলাম। তাহলে এখানে 2 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান কোনটি দেওয়া আছে দেখো, অপশান সি হলো এর অ্যান্সার। ঠিক আছে, এবার 5 দেখার অঙ্কটি কী আছে পড়ো। 5 দেখার অঙ্কটি বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 25% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনক দুটির আয়তনের অনুপাত কত হবে। তাহলে ঘনকের প্রতিটি তল বর্গাকার হয়, তার মানে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কি সমান হয়। তাহলে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু লিখছি, নাহলে এটা এমসিকিউ, তোমরা শুধু অপশানটা বসিয়ে দেবে কোনটা অ্যান্সার হবে পরীক্ষার খাতায় সেটা করলেই হবে। ঠিক আছে, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান x একক ধরে নিচ্ছি। তাহলে অতএব ঘনকের আয়তন কি পাওয়া যাবে, আয়তনের সাথে তুলনা করতে বলেছিল, তাহলে আয়তন, তাহলে ঘনকের আয়তন বলতে কি ভূমির তল হচ্ছে বর্গাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, হাইটটাও কি এক্সই হবে তো, আবার ভূমির ক্ষেত্রফল কি বর্গাকার যেহেতু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বাহু ইন্টু বাহু, তার মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব, বা আলাদাভাবে বললে হয় যে ঘনকের আয়তনের সূত্র হয় বাহুর কিউব, তাহলে বাহু হচ্ছে এক্স, তাহলে এক্স কিউব। ঠিক আছে, আয়তন হচ্ছে এত ঘন একক। ঠিক আছে, এবার কি বলেছিল যে প্রতিটি বাহুকে 25% কমানো হলো, এখন ঘনকের প্রতিটি বাহু হবে সমান বা বাহুর দৈর্ঘ্য হবে সমান, এক্স তো বাহু ছিল কিন্তু কমানো হয়েছে এক্সের 25%, এর বলতে এক্স এর 25% মানে কি এক্স এর বলতে ইন্টু আর 25% বলতে পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, এগুলো নিশ্চয়ই তোমরা জানো, তবে একটু বুঝিয়ে দিলাম। এটা তাহলে কি 25x/100, এটা যদি একটু মাইনাস মানে ভগ্নাংশে বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে 100x মাইনাস 25x, তাহলে 75x/100, এটা হচ্ছে এত ঘন একক। এটা কাটাকুটি এখানে করলাম না, তাহলে ঘনক দুটির আয়তন কি হবে, তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তন, তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, দেখো ইজ টু দিয়ে না লিখে একবারে ডিভাইডেড বাই দিয়ে লিখে দিচ্ছি, তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই 75x/100, আবার এক্স কিউব এই ডিভাইডেড বাইটা মেন ডিভাইডেড বাইটা যদি ইন্টু করে দিই তাহলে নিচের ভগ্নাংশটা কি উল্টে যাবে, তাই তো, তাহলে 100 ডিভাইডেড বাই 75x, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা তো, তার মানে ঘনকটির আয়তন কি হবে এই পুরোটার হোল কিউব। ঠিক আছে, বাহুর কিউব, তাহলে এখানটা হোল কিউব করে দিলাম, তাহলে এটা কি হোল কিউব হয়ে যাবে, এখানটা তাহলে কি পাওয়া যাবে এক্স কিউব ইন্টু 100 কিউব ডিভাইডেড বাই 75 কিউব ইন্টু এক্স কিউব, তাহলে এক্স কিউব কেটে গেলে এখানটা দেখো 100 কিউব বলতে কি 3টে 100, তাই তো 3টে 100 গুণ, আর 75 ইন্টু 75 ইন্টু 75, 25 দিয়ে কাটলে 3 25 75, 25 4 100, আবার 25 দিয়ে একে কাটলে 25 3 75, এটা 25 4 100, এটা আছে। তাহলে কি পাওয়া যাচ্ছে 4 4 16, 4 16 কি দিই 64, 64 বাই 3 3 9, 3 9 27, তাহলে অনুপাত পাওয়া গেল 64:27। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। তাহলে দেখো এখানে অপশান সি 64:27 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 6 দেখার অঙ্কটি কি আছে পড়ো। 6 দেখার অঙ্কটি বলেছে যে x+1 x+2 x+3 x+4 এই সংখ্যা চারটি মানের ঊর্ধ্বক্রমে সাজানো, এদের মধ্যমা যদি 2.5 হয় তাহলে x এর মান কত। তাহলে দেখো এখানে সংখ্যা চারটি কি কি আছে, x+1 x+2 x+3 আর x+4, এখানে মোট পদের সংখ্যা n এর মানটা কত 1 2 3 4, তাহলে 4, যেটা হচ্ছে একটা যুগ্ম সংখ্যা, তাহলে অতএব মধ্যমা যদি n এর মানটা যুগ্ম হয় তাহলে মধ্যমার মানটা কি হবে, মধ্যমা হবে n/2, তাহলে 4/2 = 2 তম পদ, এবং n/2 + 1, n/2 এর মানটা কি 2 পাওয়া গেল, তাহলে 2 + 1 = 3 তম পদের গড়।
ঠিক আছে। অতএব নির্ণেয় মধ্যমা সমান 2 নম্বর পদ এবং 3 নম্বর পদের গড়। তার মানে কি 2 নম্বর পদ হচ্ছে এইটা, 3 নম্বর পদ হচ্ছে এইটা, তাহলে এই দুটো সংখ্যার গড় হচ্ছে মধ্যমার মান। তাহলে x+2 প্লাস x+3 ডিভাইডেড বাই 2, এটা গড় বের করলাম। ঠিক আছে, এটাই মধ্যমার মান হয়ে যাবে। তাহলে 2x + 5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মধ্যমার মান। কিন্তু এখানে মধ্যমার মান কত দিয়ে দিয়েছে? মধ্যমার মান দিয়েছে 2.5। তাহলে এর সাথে 2.5 সমান করে দেবো, দিয়ে x এর মানটা বের করবো। তাহলে শর্তানুসারে 2x + 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2.5, বা এখানে দেখো 2x + 5 ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 25 2 কত? 25 2 50, তাহলে 5.0, তাহলে 5 পাওয়া যাচ্ছে, তাই তো? বা 2x ইকুয়াল টু 5 - 5, বা x ইকুয়াল টু 0 পাওয়া যাচ্ছে, তো এটা তাহলে 0/2, বা x ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে x এর মানটা কত পাওয়া যাচ্ছে? 0। তাহলে অপশান এ হলো এর অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি একের দাগের অঙ্কগুলি বুঝতে পারলে। কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে। এবার দেখো 2 এর দাগের অঙ্কগুলি সমাধান করা হবে। তো 2 এর দাগের একের অঙ্কটি কী আছে করো। এখানে 2 এর দাগের একের অঙ্কটি বলেছে, একটি ব্যবসায় এ 16,000 টাকা 1 বছর এবং বি 24,000 টাকা কিছু মাস খাটায়। ব্যবসার লাভ তাদের মধ্যে সমভাবে বণ্টিত হলে বি এর টাকা খেটেছিল ড্যাশ মাস। তাহলে বি এর টাকা কত মাস খেটেছিল সেটা বলে দেওয়া নেই, তাহলে সেটা আমরা ধরে নেব। ধরি বি এর টাকা এক্স মাস খেটেছিল। দেখো 1 বছর খেটেছে এর টাকাটা, তাহলে 1 মাস হিসাবে এর মূলধন কি পাওয়া যাবে? 16,000 টাকা। তার কত মাস কেটেছে? 12 মাস, মানে 1 বছর। তাহলে 16-র সাথে 12 গুণ হয়ে গেল, এর গুণটা এখন করবো না। এত টাকা। আর 1 মাস হিসাবে বি এর মূলধন কি পাওয়া যাবে? বি এর টাকাটা কি এক্স মাস কেটেছিল, তাহলে এক্স ইন্টু বি এর টাকা কত ছিল? 24,000। তাহলে এত টাকা হচ্ছে 1 মাস হিসাবে বি এর মূলধন। তাহলে 1 মাস হিসাবে যে মূলধনগুলো পাওয়া গেল, সেই মূলধনের অনুপাত কি পাওয়া যাবে? তাহলে দেখো এ ও বি এর মূলধনের অনুপাত, এখানে ইস্টু দিয়ে না লিখে আমি একবারে ডিভাইডেড বাই দিয়ে লিখছি। তাহলে 16,000 ইন্টু এখানে 12 ডিভাইডেড বাই এখানে দেখো এক্স ইন্টু 24,000। তাহলে এখানে শূন্যগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে, 12 2 24, 2 8 16, তাহলে 8 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 8:x। ঠিক আছে, আবার দেখো আমি অংশীদারি কারবার অঙ্কগুলি সমাধান করার সময় বলেছিলাম যে কোনো শর্ত যদি না দেওয়া থাকে তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ হয়ে যায়। তাহলে এখানে শর্ত কি দিয়েছিল? যে ব্যবসার লাভ তাদের মধ্যে সমভাবে বণ্টিত হলে, তার মানে ব্যবসার যা লাভ হয়েছিল তাদের মধ্যে সমান সমানভাবে ভাগ হয়ে গেছে, তার মানে মূলধনের অনুপাতই ভাগ হয়েছে। তাহলে মূলধনের অনুপাতটাই হবে এখানে, এই যে মূলধনের অনুপাত পাওয়া গেল, এই মূলধনের অনুপাতটাই হবে কি? লভ্যাংশের অনুপাত। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত ই হবে লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাতও কি 8:x হবে। আবার কি বলেছিল? যে ব্যবসার লাভ তাদের মধ্যে সমভাবে ভাগ হয়ে গেছে। তাহলে লাভ, তাহলে এ এর লাভটা কি? এ এর লাভ হচ্ছে 8 আর বি এর লাভ হচ্ছে x। তাহলে শর্ত ছিল এ এর লাভ সমান বি এর লাভ। তাহলে এ এর লাভটা কত? 8 ইকুয়াল টু বি এর লাভটা কত? x। তাহলে x এর মান কত পাওয়া গেল? 8 পাওয়া গেল। তাহলে বি এর টাকাটা কত মাস কেটেছিল? 8 মাস। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 2 এর দাগের অঙ্কটি কি আছে পড়ো। দেখো 2 এর দাগের অঙ্কটি দিয়েছে 2x² - 3x + k = 0 এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফল সমান হলে k এর মান কত হবে? তাহলে এটা 1 নম্বর দিয়ে দিচ্ছি। 1 নং, এখানে ধরি 1 নং সমীকরণের বীজ দুটি হলো আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে ax² + bx + c = 0, c = 0 এই সমীকরণের সাথে তুলনা করলে কি পাওয়া যাবে? তুলনা করে পাই, দেখো এ এর জায়গাতে কত মান পাবো? এ এর জায়গাতে মান পাওয়া যাবে 2, বি এর জায়গাতে প্লাস বি এর জায়গাতে এখানে কি আছে? -3 আছে, তাহলে বি এর জায়গাতে পাবো -3, আর সি এর জায়গাতে কে আছে? কেই আছে। ঠিক আছে, আমরা শর্ত কি জানি? যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হয় -b/a এবং গুণফল হয় c/a। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মানটা কি পাওয়া যাবে? -b বলতে কি? -3 ডিভাইডেড বাই a। ঠিক আছে, আর আলফা বিটার মান কি পাওয়া যাবে? আলফা বিটার মান পাওয়া যাবে c/a। c বলতে এখানে কি? k ডিভাইডেড বাই a বলতে 2। ঠিক আছে, কিন্তু এখানে শর্ত কি দেওয়া ছিল? শর্ত দেওয়া ছিল যে বীজদ্বয়ের যোগফল ও গুণফল সমান। তার মানে কি? এই যোগফল এর মানটার সাথে এই মানটা কি সমান হবে, আর এখানটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছি, তাহলে +3/a। তাহলে শর্ত k/2, আর এর জায়গাতে, আচ্ছা এর জায়গাতে এখানে মানটা বসানো হয়নি, তাহলে এর জায়গাতে এখানে 2 বসিয়ে দেবে। তাহলে
শর্ত কি k/2 এর সাথে 3/2টা সমান হবে। তাহলে দুদিকে যদি 2 দিয়ে গুণ করে দিই বা নিচের 2গুলো যদি বাদ দিয়ে দিই তাহলে k এর মানটা কি পাওয়া যাচ্ছে 3 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 দাগের অ্যান্সারটি এখানে k এর মানটা 3 হয়ে যাবে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 3 দাগের অঙ্কটি কী আছে পড়ো। এখানে 3 দাগের অঙ্কটি দিয়েছে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 হলে আলফা প্লাস বিটার মান কত হবে। তাহলে দেখো কীভাবে আলফা প্লাস বিটার মানটা আনা হবে। তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়াল টু কী লেখা যাবে 1 মাইনাস cos স্কোয়ার বিটা। cos স্কোয়ার বিটাটা ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়াল টু দেখো আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আবার সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার এখানে থিটা হিসাবে বিটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার বিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার বিটা। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, বা এখানে cos স্কোয়ার আলফা ইকুয়াল টু আবার দেখো সাইনের পূরক কোণ কি হয়, আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা, এটা জানি তো। তাহলে এখানে সাইন থিটা হিসাবে সাইন বিটা আছে, সাইন বিটা তার হোল স্কোয়ার আছে। এখানটা যদি একটু সরল করে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখো সাইন স্কোয়ার বিটা মানে কি সাইন বিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। বা এখানে cos স্কোয়ার আলফা সমান এখানে সাইন বিটা বলতে সাইন থিটা সমান কি হয় cos 90 মাইনাস থিটা। তাহলে সাইন বিটা সমান কি লেখা যাবে cos 90 ডিগ্রি মাইনাস বিটা পুরোটার হোল স্কোয়ার। বা cos স্কোয়ার আলফা ইকুয়াল টু তাহলে স্কোয়ারটা কি cos স্কোয়ার হয়ে যাবে এখানটা 90 ডিগ্রি মাইনাস বিটা, ঠিক আছে। এবার দেখো উভয় রাশি থেকে যদি cos স্কোয়ারটা বাদ দিই তাহলে অতএব আলফা ইকুয়াল টু কী পাওয়া যাবে 90 ডিগ্রি মাইনাস বিটা। বিটাটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আলফা প্লাস বিটারই মান চেয়েছিল, তাহলে এখানে আলফা প্লাস বিটার মানটা 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবার 4 দাগের অঙ্কটি কী আছে পড়ো। এখানে 4 দাগের অঙ্কটি বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 হলে চতুর্ভুজটি একটি ড্যাশ হবে। তাহলে দেখো একটি বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয় সেই চতুর্ভুজটা আমি যদি 90 ডিগ্রি কোণ করে আঁকি প্রত্যেকটা কোণের মান, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি চতুর্ভুজটা আছে একটা আয়তক্ষেত্র, তাই তো। আবার একটা যদি বৃত্ত আঁকি যার প্রতিটি বাহুর মাপ সমান, তাহলে প্রতিটি বাহুর মাপ যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কি প্রতিটি কোণের মাপও কি সমান হবে। আবার একটা চতুর্ভুজের ভিতরে অন্তঃকোণের সমষ্টি কি 4টি অন্তঃকোণের সমষ্টি হয় 360, তাহলে প্রতিটি কোণের মাপ কি 90 হয়ে যাবে। তার মানে প্রতিটি বাহুর মাপ সমান হলে কোণগুলোও সমান হচ্ছে এবং প্রতিটি কোণের মাপ 90 হচ্ছে, তার মানে এটা কি একটা বর্গক্ষেত্র হচ্ছে। তাহলে এখানে তোমরা লিখে দেবে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 হলে চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র হবে কিংবা বর্গক্ষেত্র হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার 5 অঙ্কটি কী আছে পড়ো। একটি নিরেট গোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান, তাহলে শঙ্কুটির উচ্চতা গোলকটির ব্যাসার্ধের সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে ধরি গোলক ও শঙ্কুর, এখানে নিরেট কথাটা লিখে দিচ্ছি, নিরেট গোলক ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান এক্স বা আর ধরে নিচ্ছি আর একক, ঠিক আছে। আবার কি বলেছে যে শঙ্কুটির উচ্চতা গোলকটির ব্যাসার্ধের সমান, ঠিক আছে। আবার শঙ্কুটির উচ্চতা যদি আমরা এইচ ধরতাম তাহলে এইচের মানটা কি গোলকের ব্যাসার্ধের সাথে সমান বলেছে, তাহলে গোলকের ব্যাসার্ধটা কি আর একক, তো তাহলে শঙ্কুটির উচ্চতা কি আর এককই হবে, ঠিক আছে। তাহলে শঙ্কুটির কি পাওয়া গেল, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধও আর একক পাওয়া গেল, উচ্চতাও আর একক পাওয়া গেল, আর গোলকের ভূমির ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। তাহলে এবার কি বলছিল তাদের আয়তনের অনুপাত কি হবে। তাহলে তাদের বলতে প্রথমে কি এখানে নিরেট গোলক দেওয়া আছে, তাহলে প্রথমে নিরেট গোলকের আয়তনটা বের করব। অতএব নিরেট গোলকের আয়তন সমান কি পাওয়া যাবে, আমরা সূত্র জানি কি 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তাহলে এখানে আর হিসাবে কি ভূমির ব্যাসার্ধ, তাহলে এত ঘন একক। আবার নিরেট শঙ্কুর আয়তন কি পাওয়া যাবে, শঙ্কুর আয়তন কি হয় একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 1/3 মানে পাই আর স্কোয়ার। এইচের মানটা কি এখানে আরই তো, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই 3, তাহলে কি পাই আর কিউব বাই 3, এটা পাওয়া যাচ্ছে এত ঘন একক। এবার কি বলেছিল যে তাদের আয়তনের অনুপাত কি হবে, তার মানে নিরেট গোলকের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন করে দেবো একবারে, ঠিক আছে। তাহলে এই অনুপাতটা পেয়ে যাবো। অতএব তাদের আয়তনের অনুপাত, তাহলে অনুপাত চিহ্ন দিয়ে না লিখে আমি একবারে ডিভাইডেড বাই দিয়ে লিখে দিচ্ছি। তাহলে কি পাওয়া যাবে বলো তো, পাওয়া যাবে 4/3 পাই আর কিউব, এইটা ডিভাইডেড বাই পাই আর কিউব বাই 3। এখানে 4/3 পাই আর কিউব লিখলাম, আর মেন যে ডিভাইডেড বাইটা এটা ইন্টু করে দিলে নিচের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায়, তার মানে 3 বাই পাই আর কিউব। এখানে পাই আর কিউব এরকম কেটে যদি যায়, আবার 3 যদি 3 কেটে যায় তাহলে 4/1 পাওয়া যাচ্ছে, তার মানে কি 4:1, তাই তো। তাদের আয়তনের অনুপাত কি পাওয়া গেল 4:1, এখানে তোমরা লিখে দেবে 4:1। এবার 6 দাগের অঙ্কটি কী আছে পড়ো।
এখানে 6 দাগের অঙ্কটি দিয়েছে 16, 15, 17, 16, 15, এক্স এবং 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত হবে। তাহলে দেখো সংখ্যাগুরু মান মানে কি, এই যে সংখ্যা রাশিগুলো দেওয়া আছে বা এই পদগুলো দেওয়া আছে এদের মধ্যে সব থেকে বেশি বার 15 আছে। এখানে প্রথমে 16 কতবার আছে দেখে নাও, 16 এখানে একবার আছে আর এখানে একবার আছে মানে দুবার। আবার 15 কতবার আছে, 15 এখানে একবার আছে, তারপরে এখানে একবার আছে দুবার, আর কি 17 একবার আছে, 19 একবার আছে। তাহলে সংখ্যাগুরু মান 15 হতে হলে তাহলে এক্স এর মান কত হতে হবে, এক্স এর মানটা নিশ্চয়ই 15 হতে হবে, তবেই তো দেখো 15টা কতবার হয়ে যাবে, এক্স এর মানটা যদি 15 হয় তাহলে 15 কতবার হবে, 3বার। তাহলে এই সবকটা পদের মধ্যে 15টা 3বার আছে, কিন্তু 16টা দুবার আছে, 17টা একবার আছে আর 19টা একবার আছে। তাহলে সব থেকে বেশি বার আছে 15, এক্স এর মানটা যখন 15 হবে। ঠিক আছে, তাহলে তথ্যের সংখ্যাগুরুর মানটা যদি 15 হয় তাহলে এক্স এর মানটা 15 হতে হবে, তবেই 15টা 3বার আসলে 15টা সংখ্যাগুরু মান বোঝাবে। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কি হবে, এক্স এর মানটা এখানে 15 হবে। তাহলে 2 দাগের অঙ্কগুলি আশা করি বুঝতে পারলে, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে। এবার 3 দাগের অঙ্কগুলি চলে আসছি, দেখো 3 দাগের 1 অঙ্কটি কি বলেছে, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে সুদের পর্ব 6 মাসের পরিবর্তে যদি 1 বছর হয় চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বাড়বে না কমবে। দেখো সুদের পর্ব 6 মাস মানে কি, বছরে সে দুবার চক্রবৃদ্ধি সুদ পাবে এবং প্রথম 6 মাস পরে যে সুদটা পাবে দ্বিতীয় 6 মাসের জন্য আসলের পরিমাণটা হবে প্রথম যে আসলটা জমা দিয়েছিল তার সাথে 6 মাস পরে যে সুদটা, সেই আসল প্লাস সুদ যোগ করে যে সুদ আসলটা পাওয়া গেল বা সবৃদ্ধি মূলটা পাওয়া গেল, সেটা হবে দ্বিতীয় 6 মাসের জন্য আসলের পরিমাণ। তাহলে দ্বিতীয় 6 মাসের জন্য যে আসলের পরিমাণটা ওইটা কি প্রথম আসলের থেকে বেশি, তো তাহলে সুদটাও বেশি হবে, তাহলে বছর শেষে সুদটা সে বেশি পাবে। আর এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি সুদের পর্ব 2 হয়, অর্থাৎ যদি 6 মাস অন্তর অন্তর সুদ পাওয়া যায়, তাহলে সেটির পরিবর্তে যদি 1 বছর বাদে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়, সেটির তুলনায় চক্রবৃদ্ধি সুদটায় 6 মাসের কি বেশি হবে, 1 বছরেরটা কম হবে। তাহলে এখানে কি হবে, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কমবে যদি 6 মাসের পরিবর্তে 1 বছর হয়, কারণ 1 বছর শেষে শুধুমাত্র একবারই তুমি সুদ পাবে, কিন্তু সুদের পর্ব যদি 6 মাস হয় তাহলে দুবার তুমি সুদ পাবে। তাহলে দুবার যদি সুদ পাই তাহলে সুদের পরিমাণটা, মোট সুদের পরিমাণটা তাহলে বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে কি এটা কম হওয়া উচিত ছিল, কিন্তু লিখেছে বৃদ্ধি পাবে, তাই বিবৃতিটি মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে একেরটা এটা মিথ্যা হয়ে যাবে। কেন বুঝতে পারলে তো, বুঝতে না পারলে কমেন্ট করবে। এবার 2 দাগের অঙ্কটি দিয়েছে A/B = C/D হলে প্রতিটি অনুপাত এটা হবে। তাহলে দেখো A/B বলতে A/B = C/D এটা লেখা চলে। ঠিক আছে, উভয় রাশিকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি A²/B² = C²/D² এটা লেখা যাবে। তাহলে এই রাশিটা থেকে আমি যদি সংযোজন প্রক্রিয়া করে দিই তাহলে সংযোজন প্রক্রিয়া কি পাওয়া যায়, ওপরের লবগুলোর যোগফল ডিভাইডেড বাই হরগুলোর যোগফল, আর এটা সংযোজন প্রক্রিয়ায় পেলাম, সংযোজন প্রক্রিয়ায় পাই। ঠিক আছে, ওটা লিখে নেবে তোমরা। তাহলে কি এখানে প্রতিটি অনুপাত অর্থাৎ A/B = C/D = এইটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রতিটি অনুপাত এটাই হবে, আর এখানে তাহলে বিবৃতিটি সত্য হবে, তাহলে এটা হবে সত্য। এবার 3 দাগের 3 অঙ্কটি কি বলেছে পড়ো। 3 দাগের 3 অঙ্কটি বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 গুণ হলে তার বক্রতলের ক্ষেত্রফলও 3 গুণ হবে। ধরি চোঙটির বা লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ সমান r এবং উচ্চতা সমান h, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি পাওয়া যাবে। দেখো বক্রতল বলতে কি, তাহলে যদি একটা আমি চোঙ আঁকি, এটা যদি চোঙ হয় লম্ববৃত্তাকার চোঙ, এটা হচ্ছে ভূমিতলগুলো বৃত্তাকার। ঠিক আছে, ব্যাসার্ধ r এবং উচ্চতা যদি h ধরি, এখান থেকে এতটা হচ্ছে r এবং উচ্চতাটা হচ্ছে h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে এই সাইডেরটা, তার মানে বৃত্তের পরিধি ইন্টু হাইট, বৃত্তের পরিধির সূত্র কি 2πr × h, তাই তো। তাহলে 2πrh এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এত বর্গ একক। এবার বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 3 গুণ হয়, তাহলে এখন চোঙটির ব্যাসার্ধ সমান 3 গুণ মানে r ছিল, তাহলে 3r হয়ে যাবে, 3r একক। তাহলে এখন চোঙটির বক্রতলের ক্ষেত্রফল 2πrh, তো তাহলে 2π × r, r বলতে কি 3r ইন্টু h এর মানটা তো একই আছে, তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে 3টা যদি প্রথমে করে দিই তাহলে 3 × 2πrh, 2πrh। ঠিক আছে, আবার দেখো এখানে 2πrh যেটা এলো সেটাই হচ্ছে কি প্রাথমিক যে চোঙটি তার বক্রতলের ক্ষেত্রফল ছিল, তাহলে সেই আগের বক্রতলের ক্ষেত্রফলটি আর এখন বক্রতলের ক্ষেত্রফলটি যদি তুলনা করা হয়, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলটি 3 গুণ বেড়েছে।
তাই তো? তাহলে এখানে বলেছিল লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 গুণ হলে বক্রতলের ক্ষেত্রফলও 3 গুণ হবে, তাহলে বিবৃতিটি সত্য হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার 4 দাগের অঙ্কটি কি বলেছে পড়ো। 4 অঙ্কটি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি তার কেন্দ্রের সংযোজক রেখার উপর অবস্থিত হবে। তাহলে দেখো দুটো বৃত্ত যদি আমি অঙ্কন করি, তাহলে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে এটা হচ্ছে এর কেন্দ্রবিন্দু, এটা ও নাম দিয়ে দিচ্ছি, আর এটা কিউ নাম দিয়ে দিচ্ছি। তাহলে এই কেন্দ্র আর যে বিন্দুতে স্পর্শ করেছে সেটাকে যদি পি নাম দিয়ে দিই, তাহলে এটি একটি শর্ত ছিল যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা স্পর্শবিন্দুগামী হয়। ঠিক আছে, তার মানে ও আর কিউ বিন্দু দিয়ে যে সরলরেখাটা টানবো সেটা পি স্পর্শবিন্দুগামী হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছিল যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি তাদের কেন্দ্রের সংযোজক রেখার উপর অবস্থিত হবে, তাহলে পি বিন্দুটা ও কিউ রেখার উপর অবস্থিত, তাহলে এটা সত্য হবে, বিবৃতিটি সত্য। ঠিক আছে, এবার 5 অঙ্কটি কি বলেছে পড়ো। 5 অঙ্কটি বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার অভিমুখে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। দেখো আমরা জানি যদি এটা একটা কোণ হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এরকমভাবে এটাও 90 ডিগ্রি, এরকমভাবে আমরা পেয়েছিলাম তো। তাহলে এভাবে যখন আমরা কোণগুলো হিসাব করব তখন এটা প্লাস থিটা পাওয়া যাবে। এখানে থিটা বলতে কোণ বোঝাচ্ছে, এটা যদি ও বিন্দু নাম দিই, এটা যদি এক্স দিই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, এরকম যদি দিই তাহলে এই ভুজ থেকে বা এই অনুভূমিক যে রেখাটা ও এক্স এখান থেকে শুরু করে এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, তো 0 ডিগ্রি থেকে শুরু হয়ে এভাবে যখন ঘুরছে তখন কোণগুলো প্লাস পাবো বা ধনাত্মক মান পাবো, এবং এই অনুভূমিক রেখা ও এক্স থেকে যখন আমি এভাবে এই দিকে যখন কোণগুলির মাপ নেব তখন মাইনাস থিটা মান পাবো। তাহলে এইটা যদি প্লাস 90 হয় এখান থেকে এতটা, এটা যদি প্লাস 90 হয় এখান থেকে এতটা হবে মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, আবার ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা এই বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে, এভাবে ঘোরে তো। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে ঘূর্ণায়মান একটা রশ্মি, তাহলে সেক্ষেত্রে কি ঋণাত্মক কোণ পাবো। ঠিক আছে, তাহলে ধনাত্মক পাবো না, কিন্তু এখানে বলেছিল কি একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার অভিমুখে বা দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হবে, তাহলে এটা বিবৃতিটি মিথ্যা। কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণগুলোর মান নেগেটিভ বা ঋণাত্মক হয়ে যায়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণগুলির মান ধনাত্মক বা পজিটিভ পাওয়া যায়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার 6 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 6 দাগের অঙ্কটি দিয়েছে p-3 এবং 7 সংখ্যা তিনটির গড় 6 হলে p এর মান 5 হবে। তাহলে হবে কিনা দেখে নাও। তাহলে এখানে p প্লাস p-3 প্লাস 7 ডিভাইডেড বাই যদি 3 করি তাহলে সংখ্যা তিনটির কি গড় পাচ্ছি, তাহলে গড় সমান এটা পাচ্ছি তো। তাহলে কি পাওয়া যাবে দেখো, p প্লাস p বলতে 2p মাইনাস এখানে দেখো -3 প্লাস 7 বলতে বড় সাইনটা প্রথমে প্লাস বসে গেল, আর 7 থেকে 3 মাইনাস করলে 4 ডিভাইডেড বাই 3। এখানে আরও একটি শর্ত দেওয়া ছিল যে সংখ্যা তিনটির গড় হচ্ছে 6, তাহলে শর্ত এই যে গড়টা পাওয়া গেল। এখানে উপরের রাশিটা থেকে যদি 2 কমন নিয়ে নিতাম তাহলে কি পাওয়া যেত বলো তো, এখানে 2 ইন্টু পি প্লাস 2 ডিভাইডেড বাই 3 এটা পাওয়া যেত গড়ের মানটা। গড়ের মানটাই কত দেওয়া আছে, দেওয়া আছে 6। তাহলে পি প্লাস 2 ইকুয়াল টু কী পাওয়া যাবে, এখানে 3টা 6 সাথে কি গুণ হয়ে যাবে আর 2টা কি নিচে চলে আসবে, তাহলে 3 2 কত 6, তাহলে পি প্লাস 2 এর মানটা কি 9 পাওয়া গেল, বা পি ইকুয়াল টু কী পাওয়া যাবে 9 মাইনাস 2 ইকুয়াল টু 7। এখানে যদিও পরপর দুটো সমান দেওয়া চলে না, ঠিক আছে। তাহলে পি এর মানটা কত 7 পাওয়া গেল, কিন্তু এখানে অঙ্কটি দিয়েছিল পি এর মানটা 5 হবে, কিন্তু 5 তো এলো না, এলো 7, তাহলে বিবৃতিটি মিথ্যা হবে। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই আমি অঙ্কগুলি সমাধান করলাম, এর পরের ভিডিওতে তোমরা 4 জায়গা থেকে অঙ্কগুলি সমাধান পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর এই ভিডিও WBT এবং রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলি সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।